গতিসূত্র চ্যাপ্টারটা শুরু হয়েছিল, কিছুটা খানিকটা পছন্দ হয়েছে। আজকে অ্যাপ্লিকেশন গুলো পড়াবো, মানে কিভাবে আমরা অঙ্কগুলো করব এই চ্যাপ্টারে সেই সংক্রান্ত কিছু অ্যাপ্লিকেশন করা হবে। তার আগে একটু মনে করিয়ে দিই যে নিউটনের দ্বিতীয় যেটা গতিসূত্র, সেখান থেকে যে মেইন সমীকরণটা পাওয়া গেছিল সেটা হচ্ছে F সমান m ইনটু a। এই সমীকরণটা পাওয়া গেছিল, বল সমান ভর গুণিত ত্বরণ। এক্ষেত্রে যেহেতু বলটা একটা ভেক্টর রাশি, সুতরাং সমীকরণটা একটা ভেক্টরের সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে f এর মাথায় যদি ভেক্টর সিম্বল দিই বলের মাথায়, তাহলে m এটা তো স্কেলার রাশি কিন্তু ত্বরণটা ভেক্টর আছে, তাহলে এর মাথাতেও একটা ভেক্টর সাইন দিতে হবে। তাহলে f সমান m এ এই ভেক্টর সমীকরণটা থেকে বলা যেতে পারে যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, সেহেতু f মানে প্রযুক্ত বল ভেক্টরের দিক আর ত্বরণ এই ভেক্টরের দিক অতি অবশ্যই একই হবে। যদি মাঝখানে একটা মাইনাস সাইন থাকতো f সমান মাইনাস অফ m ইনটু a, তাহলে বলা যেতে পারতো যে প্রযুক্ত বলের দিক আর ত্বরণের দিক উল্টো। কিন্তু যেহেতু f সমান m সেহেতু দুটোর দিক একই হবে, বল আর ত্বরণের দিক। তাই সমীকরণটাকে এরকম ভাবে বলা যেতে পারে যে f মানে তো বল, বল সমান ভর গুণিত a। এটা যেহেতু ত্বরণ, কোন দিকে ত্বরণ না যেদিকে আমরা বলটা প্রয়োগ করছি, যেহেতু দুটোর দিক একই সেহেতু ত্বরণের দিকটাও একই হবে। অর্থাৎ যেদিকে আমরা বলটা প্রয়োগ করছি সেই দিকে কতটা ত্বরণ উৎপন্ন হচ্ছে, তাহলে বল গুণিত প্রযুক্ত বলের দিকে বা অভিমুখে যে ত্বরণটা হচ্ছে সেই ত্বরণটা আমাকে সমীকরণে বসাতে হবে। কিংবা এই সমীকরণটা থেকে a ভেক্টর সমান f বাই m এটাও লেখা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ত্বরণ সমান f বাই m, যেহেতু a আর f এর দিকটা একই হবে, তাহলে এখানে বলা যেতে পারে ত্বরণের অভিমুখে কতটা বল প্রযুক্ত হয়েছে, যেদিকে ত্বরণটা একটা বস্তুর ত্বরণ সৃষ্টি হয়েছে সেই দিকে কতটা বল প্রয়োগ করা হচ্ছে, সেই বলটা বাই বস্তুটার ভর সমান হবে বস্তুটার ত্বরণ। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, যে বল বলতে কোন বলটাকে আমরা বুঝবো আর ত্বরণ বলতে কোন ত্বরণটাকে আমরা বুঝবো, দুটোর দিক যেন একই হয়। এরপর আসা যাক এর অ্যাপ্লিকেশন গুলোতে। আগের দিন বলেছিলাম যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন গুলো করব। প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে প্রযুক্ত বলের দিকগুলো কি কি। নেক্সট স্টেপ হচ্ছে, যেহেতু আমরা এই সমীকরণটা ব্যবহার করব f সমান m এ, তাহলে ত্বরণের দিকটা প্রথমে দেখতে হবে। যেহেতু অটোমেটিক যে প্রবলেমগুলো দেওয়া থাকে তাতে গতির দিক আর ত্বরণের দিক সমান্তরালই হবে, একই দিকে কিংবা হয়তো বিপরীত দিকে হতে পারে। ঠিক আছে, তাহলে গতির দিকে আমাদের কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা দেখতে হবে, তারপর এই সমীকরণটা আমরা ব্যবহার করব। এক একটা কেস করে যায়, তাহলে ব্যাপারটা বুঝতে পারা যাবে। যে পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সলভ করব সেটা বলেছিলাম ফ্রি বডি ডায়াগ্রাম থেকে। তো ফ্রি বডি ডায়াগ্রামে কিভাবে হবে না, এখানে একটা কেস ওয়ানটা আগের দিন এক্সপ্লেইন করা হয়েছিল যে প্রবলেমটা কি, একটা মসৃণ একটা মেঝে আছে। মসৃণ মেঝে মানে সেখানে কোনো রকম কোনো ঘর্ষণ বল কাজ করবে না, সম্পূর্ণ রকম ভাবে মসৃণ। এই মসৃণ মেঝের উপর দুটো বস্তু নামানো আছে, পাশাপাশি অ্যাটাচ একটা একটা গ্যাস স্পর্শ করিয়ে নামানো আছে। এখন কোন একটা বস্তুর ভর m আর একটা m2, বাইরের দিক থেকে f বল প্রয়োগ করা হলো কোন একটা বস্তুর উপর। যদি f বল প্রয়োগ করা হয় তাহলে দুটো বস্তু একই সাথে ওই সাইডে গতিশীল হবে, তাহলে গতির দিক m1 ভরের বস্তুটারও গতির দিক এই দিকে হবে, m2 ভরের বস্তুটারও গতির দিক ওই একই দিকে হবে। যেহেতু বাইরের দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্ত বলের প্রভাবগুলো আগের দিন আলোচনা করা হয়েছিল যে কি প্রভাব হতে পারে। যে কোনো একটা বস্তুর উপর যদি বাইরের দিক থেকে বল প্রয়োগ করা হয় দুটো মাত্র ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে ত্বরণ সৃষ্টি হতে পারে, দুই মন্দন সৃষ্টি হতে পারে। তো এখানে যেহেতু পুরো সংস্থাটা স্থির ছিল সেহেতু বাইরের দিক থেকে বল প্রয়োগ করছি, দুটোর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। এবং যেহেতু দুটো বস্তু একই সাথে জয়েন্ট অবস্থাতে সামনের দিকে গতিশীল হবে, সেহেতু দুটো বস্তুর ত্বরণ একই হবে বলে ধরে নেওয়া যায়। তাহলে প্রথম বস্তুটার ত্বরণ যদি a হয় m1 ভরের বস্তুটা, তাহলে দ্বিতীয় বস্তুটার ত্বরণও এই হবে, আলাদা কিছু হবে না, দুটো বস্তুর ত্বরণ আলাদা হবে না। যদি দুটো বস্তুর ত্বরণ আলাদা হয় তাহলে দুটো বস্তু একটা একটা থেকে ডিটাচ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু যেহেতু বলা আছে দুটো বস্তু একই সাথে গতিশীল আছে সংযুক্ত অবস্থাতে, সেহেতু দুটো বস্তুর ত্বরণ একই হবে বলে ধরে নেওয়া যায়। ফ্রি বডি ডায়াগ্রাম কি কি ক্যালকুলেট করতে হবে না, সংস্থার ত্বরণ মানে এটাকে বার করতে হবে, a সমান কত, আর m1 বস্তু m2 বস্তুর উপর কত বল প্রয়োগ করছে। এই আমরা বাইরের দিক থেকে তো f বল প্রয়োগ করেছি m1 এর উপর,
তাহলে m2 এর উপর কিন্তু F বলটা প্রয়োগ হয়নি, তাহলে বার করতে হবে m2 এর উপর কতটা বল বাইরের দিক থেকে প্রযুক্ত হবে। সেটা বার করার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্লাই করব। আর ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবো সেটা দেখে না। ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা ভাবে এঁকে দিতে হবে, ঠিক আছে? এটা একটু মুছছি। আচ্ছা, প্রথমে আঁকা যাক m1 ঘরের বস্তুটা। m1 ঘরের বস্তু, এর ভর হচ্ছে m1, আর m2 ঘরের বস্তুটাকে আলাদা করে আঁকবো। সলভ করার সময় দুটোকে জোড়া অবস্থায় আঁকার কোনো প্রয়োজন নেই, আলাদা আলাদা ভাবে আঁকলাম। এবার এক একটা বস্তু বিচার করো। প্রথমে বিচার করবো m1 ঘরের বস্তুটা, এর উপর কতটা বল, কোন দিকে কি কি বল প্রয়োগ হচ্ছে। m1 ঘরের বস্তুর উপর প্রথম কথা বাইরের দিক থেকে F বল অলরেডি প্রয়োগ করা হয়েছে, এই F বলটা বাইরের দিক থেকে প্রয়োগ করা হয়েছে। আর কি কি বল কাজ করবে না, পৃথিবী m1 ঘরের বস্তুটাকে নিচের দিকে টানছে অভিকর্ষজ বল দ্বারা। তার মানে m1 ঘরের বস্তুর উপর বা এর যেটা ওজন সেটা কাজ করবে নিচের দিকে। কত, m1 g, অভিকর্ষজ ত্বরণ যদি g হয় তাহলে m1 g নিচের দিকে কাজ করবে। আর আচ্ছা, এটাকে যদি পৃথিবী নিচের দিকে টানে তাহলে বস্তুটা গিয়ে পরে সোজা বল প্রয়োগ করবে টেবিলটার উপর। এই যদি টেবিল হয় আর তার উপর একটা বস্তু নামানো আছে, তার পৃথিবী তো বস্তুটাকে নিচের দিকে টানছে, তাহলে বস্তুটা বল প্রয়োগ করবে টেবিলটার উপর। যদি টেবিলের উপর বল প্রয়োগ করে তাহলে নিউটনের তৃতীয় সূত্র বলে সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বলও কাজ করবে উপরের দিকে বস্তুটার উপর। টেবিল বল প্রয়োগ করে সরি বস্তু বল প্রয়োগ করছে টেবিলের উপর, টেবিল বল প্রয়োগ করবে বস্তুর উপর, সমান আর বিপরীত দিকে। তার মানে টেবিলটা বস্তুর উপর, এটাকে নিচেও আঁকা যেতে পারে, উপরে না এঁকে নিচেও আঁকা যেতে পারে। তার পৃথিবী বস্তুটাকে টানছে নিচের দিকে m1 g এই পরিমাণ বল দ্বারা, আর টেবিলও সমান আর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে, ধরে নিচ্ছি ক্যাপিটাল N বা M1 পরিমাণ বল উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, আর কি কি বল প্রযুক্ত হবে এর উপরে? আর যে বলটা প্রযুক্ত হবে সেটা হচ্ছে যদি বাইরের দিক থেকে F বল m1 এর উপর প্রয়োগ করা হয়, এই ছবিটার কথা খেয়াল করো, m1 এর উপর বাইরের দিক থেকে F বল প্রয়োগ করেছে, তাহলে m1 গতিশীল হতে চাইবে। গতিশীল হতে চাইলে m1 সোজা গিয়ে পরে ধাক্কা মারবে m2 টাকে, m2 এর উপর একটা বল প্রয়োগ করবে সোজা, m2 এর উপর একটা বল প্রয়োগ করবে। ধরে নিচ্ছি প্রযুক্ত বলটা হচ্ছে r, অন্য কিছুও ধরা যেতে পারে। প্রযুক্ত বলটা হচ্ছে r, তাহলে m1 m2 এর উপর r বল প্রয়োগ করলো। তাহলে নিউটনের আবার তৃতীয় গতিসূত্র অনুসারে m1 যদি m2 এর উপর বল প্রয়োগ করে তাহলে m2 ও m1 এর উপর সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেবে। তার মানে m2 m1 এর উপর ওই সমপরিমাণ বল আর প্রতিক্রিয়া বল হিসেবে প্রয়োগ করবে। তাহলে এই হচ্ছে m1 এর উপর প্রযুক্ত বলগুলো। এখন m1 এর গতির দিক কোনটা? গতির দিক হচ্ছে এইদিকে, যেদিকে আমরা বলটা প্রয়োগ করছি সেই দিকে গতির দিক। আচ্ছা, গতির দিকে ত্বরণ কত? ত্বরণ a বলে আমরা ধরে নিয়েছি। এখন এই যে a ত্বরণ সামনের দিকে আছে, a ত্বরণের সাথে m1g আর n1 এই দুটো বলের কোনো সম্পর্ক নেই, কারণ যেদিকে গতি আছে এই দুটো বল তার সাথে লম্বভাবে কাজ করছে। তার মানে এই দুটো বলের সাথে এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক কার আছে না, এর দিক যেদিকে সেই দিকে যে যে বলগুলো প্রযুক্ত হচ্ছে তার সাথে এর সম্পর্ক থাকবে ত্বরণের। কোন কোন বলগুলো প্রযুক্ত হচ্ছে সেই দিকে না, এই F বাইরে থেকে যে বলটা প্রয়োগ করেছে সেটা ত্বরণের দিকে কাজ করছে, এই R ত্বরণের উল্টো দিকে কাজ করছে। এই দুটোই মাত্র বল এই ত্বরণটার উপর প্রভাব ফেলতে পারে। তাহলে এই বস্তুটার গতি যদি আমরা বিচার করি তাহলে কি বলতে পারবো যে উপর নিচে বস্তুটার কি কোনো গতি আছে? বাইরের দিক থেকে এক বল এইদিকে প্রয়োগ করেছে, বস্তুটা নিশ্চয়ই উপরে উঠে যাবে না বা নিচে নেমে যাবে না। উপর নিচে কোনো গতি নেই বা ত্বরণ নেই, তাহলে উপর নিচে মোট প্রযুক্ত বলটা শূন্য হবে। উপর নিচে মোট প্রযুক্ত বল শূন্য মানে কি, উপর নিচে দিয়ে কত বল প্রযুক্ত হয়েছে? একটা হচ্ছে m1 g বল প্রযুক্ত হয়েছে, আর একটা হচ্ছে n1 বল প্রযুক্ত হয়েছে। তাহলে এই দুটোর যোগফল নিশ্চয়ই শূন্য হবে। যেহেতু উপর নিচে কোনো ত্বরণ নেই তাহলে নিশ্চয়ই মোট প্রযুক্ত বল শূন্য, তাহলে ত্বরণ থাকবে না। এখান থেকে কি পাবো? এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে n1 সমান হচ্ছে মাইনাস m1 g। এটা কি বোঝা যায় সমীকরণটা থেকে? n1 মানে প্রতিক্রিয়া বলটা হবে ক্রিয়া সমান সমান, এটা ছিল ক্রিয়া এটা ছিল প্রতিক্রিয়া সমান হবে,
আর মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, তারা বিপরীতমুখী হবে। এক n1 এর দিক যা হবে m1g এর দিক তার উল্টো দিকে। কিন্তু এই সমীকরণটা আমাদের গতির জন্য কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? যেহেতু উপর দিকে গতি নেই, সেহেতু এই সমীকরণটা আমাদের কোনো কাজে লাগবে না। হ্যাঁ, কনসেপচুয়ালি এটা একটা আইডিয়া দেয়। তাহলে এই সমীকরণটা কোনো কাজে লাগবে না। কাজে কোন সমীকরণটা লাগবে? এটা একটু বলছি। কাজে লাগবে ত্বরণের দিকে যে সমস্ত বলগুলো প্রযুক্ত হচ্ছে সেই বলগুলো কাজে লাগবে। কত বল প্রযুক্ত হচ্ছে? আচ্ছা, বস্তুর ত্বরণটা যেহেতু এই দিকে, তাহলে নিশ্চয়ই F বলটা বেশি এই R বলের থেকে। প্রতি অবস্থায় F গ্রেটার দ্যান R, নইলে বলটা বস্তুটা ওইদিকে গতিশীল হবে না। যদি R এর মানটা বেশি হতো তাহলে বস্তুটা এইদিকে গতিশীল হয়ে যেত। যেহেতু ওইদিকে গতিশীল হবে, পিকচারটা দেখে তাই বোঝা যাচ্ছে, নিশ্চয়ই F টা বড়। তাহলে এই গতির অভিমুখে মোট প্রযুক্ত বল কত? যেহেতু দুটো একটার বিপরীতমুখী, তাহলে মোট প্রযুক্ত বল নিশ্চয়ই হবে F মাইনাস R। যেহেতু একটা বিপরীতমুখী, মানে প্রযুক্ত বলের মানটা F মাইনাস R। এবং প্রযুক্ত বল সমান আমরা কি লিখতে পারি? বল সমান F সমান m ইনটু a, বল সমান ভর গণিত ত্বরণ। এর বস্তুটার ভর কত? ভর হচ্ছে m1, আর ত্বরণ কত ধরে নিয়েছি? ত্বরণ হচ্ছে a ধরে নেওয়া হয়েছে। তাহলে F মাইনাস R সমান m1 ইনটু a, এই একটা গতির সমীকরণ বেরোলো। এটা কার গতির সমীকরণ? না প্রথম m1 ভরের বস্তুটার গতির সমীকরণ। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, যে m1 ভরের বস্তুটাকে আলাদা করে আঁকলাম, দেখলাম কোন দিকে কি বল প্রযুক্ত হচ্ছে, তার মধ্যে বেছে নিতে হবে যে এই গতির জন্য কোন বলগুলো দায়ী। তারপর তোমাকে মোট বল বার করে বল সমান ভর গুণিত ত্বরণ সমীকরণটা বসাতে হবে। এরপর আসা যাক দ্বিতীয় বস্তুটাতে কি কি বল প্রযুক্ত হচ্ছে। এবং দ্বিতীয় m2 ভরের বস্তুর উপর ডাইরেক্ট কোনো বল প্রয়োগ করা হয়নি। ডাইরেক্ট বলটা প্রয়োগ করা হয়েছে m1 এর উপর, কোনো বল প্রয়োগ করা হয়নি প্রত্যক্ষভাবে। শুধু এক বলটা প্রয়োগ করেছে m1 এর উপর, m2 এর উপর নয়। কিন্তু m2 এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে। আর কেন? না m1 এসে ধাক্কা মারবে m2 কে, আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। আর কি বল প্রযুক্ত হবে? না পৃথিবী এটাকে টানবে নিচের দিকে, এর যেটা ওজন, কত বল দ্বারা? সেটা হচ্ছে m2 ইনটু g, এই বল দ্বারা। পৃথিবী যদি একে নিচের দিকে টানে, তাহলে এই বস্তুটার টেবিলের উপর একটা বল প্রয়োগ করবে নিচের দিকে। টেবিলও বস্তুটার উপর সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া দেবে উপরের দিকে। ধরে নিচ্ছে প্রতিক্রিয়া বলটা হচ্ছে m2। প্রতি অবস্থায় এই দুটো সমান আর বিপরীতমুখী হবে। বস্তুটার গতি কোন দিকে? বস্তুটার গতি হচ্ছে এইদিকে, যা সিস্টেমটা বলছে। এবং ত্বরণ কত ধরেছি? দুটো বস্তু একই ত্বরণ নিয়ে চলবে, এ ত্বরণ নিয়ে চলবে। এরপর গতির সমীকরণ বিচার করো। এই দুটো বলের সাথে গতির কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই? গতিটা হচ্ছে সামনের দিকে, আর এই দুটো বল তার সাথে লম্বভাবে কাজ করছে। উপর নিচে তো কোনো গতি নেই, সুতরাং এই দুটো বলের সাথে ত্বরণের কোনো সম্পর্ক থাকবে না। কার সাথে ত্বরণের সম্পর্ক থাকবে? না ত্বরণ যেদিকে সেই দিকে কি বল প্রযুক্ত হচ্ছে? আর বল প্রযুক্ত হচ্ছে, তাহলে আর এর সাথে এর সম্পর্ক থাকবে। সমীকরণ কোনটা ব্যবহার করব? যথারীতি সমীকরণ এই সমীকরণটাই ব্যবহার করা হবে। F সমান m ইনটু a। এই ক্ষেত্রে m2 ভরের বস্তুটার উপর প্রযুক্ত বল কত? প্রতি অবস্থায় r বল প্রযুক্ত হচ্ছে, আর তো কোনো বল প্রযুক্ত হয়নি ত্বরণের দিকে। তাহলে r সমান m ইনটু a, ভর গণিত ত্বরণ। ভর কত? এই বস্তুটার ভর হচ্ছে m2, ভর গণিত ত্বরণ, বস্তুটার ত্বরণ a ধরেছি, তাহলে m2 ইনটু a। r আর a এর দিক একই, সুতরাং এই সমীকরণ ব্যবহার করতে, সরি m2 ইনটু a, এই সমীকরণ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, নাম দেওয়া। এরপর আর অঙ্কটা কিছু নাই, এবার 1 আর 2 এই দুটো অঙ্কের নিয়মে সমাধান করে তোমাকে এটা বার করতে হবে আর আরটা বার করতে হবে, যেগুলো ক্যালকুলেশন করতে বলা আছে। সমাধানটা নিশ্চয়ই অত্যন্ত সহজ। এটাকে যদি ক্যালকুলেট করতে হয়, এই সাইডে এ আছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে এ আছে। এই যে 8টা আছে, 8টাকে রিপ্লেস করে দাও। 1 নম্বর সমীকরণ দিয়ে কি পাবো? f মাইনাস r। r সমান কি বসানো যেতে পারে? 2 নম্বর সমীকরণ অনুসারে f r সমান হচ্ছে m2 ইনটু a। তাহলে f মাইনাস m2 ইনটু a, আর এই যে বসালাম সমান m1 ইনটু a। m1 ইনটু a, এখান থেকে দেখো a বেরিয়ে যাবে। a গুলোকে একটা সাইডে নিয়ে এসো, একটা সাইডে আনলে কি হবে? m1 ইনটু a, আর এইটাকে যদি ওইদিকে নিয়ে যায় প্লাস হয়ে যাবে, প্লাস m2 ইনটু a সমান হচ্ছে f।
এটাকে কমন নাও, m1 প্লাস m2 সমান হচ্ছে f, তাহলে a সমান হবে f ডিভাইড বাই m1 প্লাস m2, এই তাহলে এই হচ্ছে ত্বরণের সমীকরণ। যেটা আমাদের প্রথমে ছিল কি কি বার করতে হবে, একটা হচ্ছে সংস্থার ত্বরণ, মোট পুরো সংস্থাটার ত্বরণ এ বার করতে হবে। এর বেরিয়ে গেল, এফ বাইরে থেকে কত বল প্রযুক্ত হয়েছে সেটা বলে দেওয়া থাকবে, অর্থাৎ এফ টা বলা থাকবে, m1 m2 বস্তু দুটোর ভর কত সে ভরগুলো বলে দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। এইখান থেকে একটা কনক্লুশন টানা যায়, সিদ্ধান্তে আসা যায়। দেখো ত্বরণের সমীকরণে কি বেরিয়েছে, f সমান a সমান f বাই m, m1 প্লাস m2 আছে। m1 প্লাস m2 মানে কি, m1 প্লাস m2 মানে পুরো সিস্টেমটার ভর, পুরো সংস্থাটার ভর। তাহলে a সমান বল বাই ভর, এখানে ভর মানে পুরো সিস্টেমটা। একটা সিস্টেমের ত্বরণ সমান সিস্টেমের উপর কত বল প্রযুক্ত হচ্ছে, সিস্টেমের উপর এক বল প্রযুক্ত হয়েছে ডিভাইড বাই সিস্টেমের মোট যা ভর, ওই সমীকরণে ব্যবহার হচ্ছে। অর্থাৎ আগে যে এখানে একটা বক্স করে লেখা ছিল a সমান f বাই m, এই সমীকরণটাই আবার এখানে ফিরে এসেছে, যেখানে এটা কি, এখানে এটা হচ্ছে পুরো সিস্টেমটার ত্বরণ, f টা কি পুরো সিস্টেমটার উপর প্রযুক্ত বল, m টা কি, m টা হচ্ছে পুরো সিস্টেমটার ভর। তাহলে এই একই সমীকরণ ব্যবহার হচ্ছে, শুধু টার্মগুলো একটু মনে রাখতে হবে যে কোন জায়গায় কি টার্মটা এসেছে। এই হচ্ছে ত্বরণ বেরোলো। ত্বরণ যদি বেরিয়ে গেল তাহলে আরেকটা সেকেন্ড কোশ্চেন ছিল যে m1 ভরের বস্তুটা m2 এর উপর কত বল প্রয়োগ করছে, তার মানে r টা ক্যালকুলেট করতে হবে। আর কত, r এর একটা সমীকরণ আমরা পেয়েছি, r সমান m2 a, ঠিক আছে। এখন a টা যদি আমরা বার করে ফেলতে পারি, ত্বরণের মানটা যদি বার করে ফেলতে পারি, তাহলে r সমান m2 a এর মানটা এখানে জাস্ট বসিয়ে দেব, এখান থেকে a টা বার করে a এর মানটা এখানে বসিয়ে দিলে r বেরিয়ে যাবে। এই হচ্ছে r ক্যালকুলেশন করা, ঠিক আছে। এই হচ্ছে কেস 1, যে দুটো জিনিস ক্যালকুলেশন করতে হবে। কেস 2 টা মোটামুটি এর মতোই খানিকটা, বা এর মতোই বলা চলে, সেটা হচ্ছে এটা। কেস 2 তে আছে কেস 2, কেস 2 প্রবলেম হচ্ছে এরকম, একটা মেঝে আছে, মেঝে এটাও কিন্তু মসৃণ মেঝে, কোনো রকম কোনো ঘর্ষণ বল কাজ করবে না। এই মসৃণ মেঝের উপর দুটো না তিনটে বস্তু আছে, অল্প, এই একটা বস্তু, তার সাথে টাচ করে আরেকটা বস্তু আছে, এটার সাথে টাচ করে আরো একটা বস্তু আছে, তিনটে বস্তু পরপর টাচ করে রাখা আছে। এর ভর কিছু একটা ধরে নিচ্ছি m1, এর ভর কিছু একটা ধরে নিচ্ছি m2, এর ভর কিছু একটা m3, তিনটে m1 m2 m3 করে বস্তু একটা মসৃণ মেঝের উপর পরস্পরকে স্পর্শ করে নামানো আছে। আচ্ছা, এই অবস্থায় কি করা হবে, m1 এর উপর বাইরের দিক থেকে একই রকম f কোন একটা বল প্রয়োগ করা হবে, f বলের মানটা বলে দেওয়া থাকবে, m1 m2 m3 বলে দেওয়া থাকবে। কি কি নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে পুরো সিস্টেমটার ত্বরণ কত, সিস্টেম এর ত্বরণ কত, ত্বরণ নির্ণয় করতে হবে। আর কি নির্ণয় করতে হবে, আর যেগুলো বলতে পারে সেটা হচ্ছে m1 টা m2 এর উপর কত বল প্রয়োগ করবে, বা m2 টা m3 এর উপর কত বল প্রয়োগ করবে, এই জাতীয় কোশ্চেন গুলো বার করতে হতে পারে, ঠিক আছে। তো আসা যাক সলভটা কিভাবে করব। সলভটা একই রকম ভাবে হবে, প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা করে আঁকতে হবে এবং দেখতে হবে যে কত বল প্রযুক্ত হচ্ছে কোন দিকে। সিস্টেমটাকে একটু খেয়াল করে, যদি বাইরের দিক থেকে F বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা নিশ্চয়ই গতিশীল হবে এবং ত্বরণ নিয়ে, যেহেতু তিনটে বস্তু একটা একটার সাথে যুক্ত আছে, সুতরাং তিনটে একই ত্বরণ নিয়ে সামনের দিকে যাবে। তিনটে বস্তুরই ত্বরণ, এই বস্তুটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে a ত্বরণ নিয়ে, এই যদি সামনের দিকে a ত্বরণ নিয়ে যায় তাহলে দ্বিতীয় বস্তুটাও a ত্বরণ নিয়ে যাবে, তিন নম্বর বস্তুটাও a ত্বরণ নিয়ে যাবে, যেহেতু
যুক্ত অবস্থাতে আছে সেহেতু। এরপর ফ্রি বডি ডায়াগ্রাম যেমন আঁকা হয় সেরকম এঁকে নিতে পারো। প্রথমে m1 ভরের বস্তুটা আঁকো, m1 ভরের বস্তু, এটা m1 ভরের বস্তু। আরেকটা m2 ভরের বস্তু, এটা কি মুছছি। আর হচ্ছে m3 ভরের বস্তু। m1 ভরের বস্তুটার কথা বিচার করছি। বাইরের দিক থেকে F বল প্রয়োগ করা হয়েছে m1 ভরের বস্তুটার উপর। F বল প্রয়োগ করলে কি হবে, m1 সোজা ধাক্কা মারবে m2 কে, সোজা গিয়ে ধাক্কা মারবে m2 কে, মানে m1 বল প্রয়োগ করবে m2 এর উপর। ধরে নিচ্ছি এই বলটা কিছু একটা r1, m1 যদি m2 এর উপর বল প্রয়োগ করে ধাক্কা মারে, তাহলে m2 ও সমান আর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে m1 এর উপর। তাহলে এই দিকে সমান আর বিপরীতমুখী বল, এটা যদি r1 ক্রিয়া হয় তাহলে r1 প্রতিক্রিয়া হবে এইটা। আবার m1 গিয়ে ধাক্কা মারবে m2 কে, তাহলে m2 ও তো গিয়ে ধাক্কা মারবে পরের বস্তুটা m3 কে, তাহলে m2 m3 এর উপর আরেকটা বল প্রয়োগ করবে। ধরে নিচ্ছি এটা r2 পরিমাণ বল প্রয়োগ করবে। m2 যদি m3 কে ধাক্কা মারে r2 পরিমাণ বল দ্বারা, তাহলে m3 ও সমান আর বিপরীতমুখী একটা বল দেবে m2 এর উপর এইদিকে, এটা ওই r2 পরিমাণে বল দেবে। এগুলো আঁকা হলো। আর কি কি বল কাজ করছে বস্তুগুলোর উপর, m1 এর উপর পৃথিবী টানবে নিচের দিকে কত বল দ্বারা, m1 g এই পরিমাণ বল দ্বারা। পৃথিবী যদি নিচের দিকে টানে টেবিলের উপর বল প্রয়োগ করবে বস্তুটা, টেবিলটা বস্তুর উপর সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া দেবে, এটা ধরে নিচ্ছে এটা m1। m2 বস্তুটার কথা যদি বিচার করো, তাহলে m2 বস্তুটাকেও পৃথিবী টানবে নিচের দিকে, m2 g প্রতিক্রিয়া বল একটা থাকবে টেবিলে, সেটা m2। একই রকম ভাবে m3 এর উপর থাকবে, পৃথিবী এটাকে নিচের দিকে টানবে, m3 g টেবিল একটা প্রতিক্রিয়া বল দেবে, এটা m3। কিন্তু পরবর্তী ক্যালকুলেশন গুলোতে, এর পরে যে ক্যালকুলেশন গুলো করব সেগুলোতে এই বলগুলো আর আঁকবো না। কেন আঁকবো না, না যেহেতু বস্তুর গতি কোন দিকে, এই দিকে গতি, এ ত্বরণ নিয়ে, এই গতির সাথে এই বলগুলোর কোনো সম্পর্ক নেই, তাহলে এই বলগুলো আমার কোনো কাজে লাগবে না। তাই এই বলগুলোকে না আঁকলেও চলবে, যেহেতু কোনো কাজে লাগবে না তাই। ঠিক আছে, তাহলে পরের ব্লকে কিন্তু এইগুলো আর আঁকবো না, আগে থেকে বলে রাখছি। যেহেতু সম্পর্ক নেই সেহেতু এই বলটাও কোনো কাজে লাগবে না, এই বলটাও কোনো কাজে লাগবে না। কেন না, বস্তুর ত্বরণটা সামনের দিকে, এ তিনটে বস্তুরই। কার সাথে ত্বরণের সম্পর্ক আছে, যদি m1 বলটা বিচার, বস্তুটা বিচার করি, তাহলে এই f বলের সাথে আর r1 বলের সাথে কি সম্পর্ক, গতিটা ওইদিকে, তাহলে নিশ্চয়ই অতি অবশ্যই f টা গ্রেটার দ্যান r1, তবেই বস্তুটা ওইদিকে গতিশীল হবে। মোট কতটা বল প্রযুক্ত হচ্ছে গতির দিকে, নিশ্চয়ই f মাইনাস r1 এই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, f বলটা ওইদিকে, r1 বলটা বিপরীত দিকে, তাহলে মোট বল হচ্ছে দুটোর বিয়োগফল। তাহলে মোট আবার সে f সমান mf সমীকরণটা ব্যবহার করে, বল সমান ভর গুণিত ত্বরণ, এটা বল সমান ভর, ভর কত m1 আর ত্বরণ কত ধরেছি m1 ইনটু m, এটা এক নম্বর সমীকরণ বেরিয়ে গেল। একই রকম ভাবে দুই নম্বর বস্তুটার গতির কথা যদি বিচার করো, তাহলে দুই নম্বর বস্তুটা এইটার সাথে তো গতির কোনো সম্পর্ক নেই, লম্ব ভাবে আছে। কার সাথে সম্পর্ক আছে, r1 এর সাথে আর এই r2 এর সাথে। ছবিটা দেখেই বোঝা যাবে যে গতি যেহেতু ওই দিকে, সেহেতু অতি অবশ্যই r1 বলটা গ্রেটার দ্যান r2, r1 টা বেশি r2 টা কম। তাহলে মোট বল কত হবে, মোট বল নিশ্চয়ই হবে r1 মাইনাস r2, দুটো একটা একটা বিপরীত দিকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিন, তাহলে এই হচ্ছে মোট প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। ভর কত এই বস্তুটা, ভর হচ্ছে m2 আর ত্বরণটা তো a ধরেছি m2 ইনটু a, এটা দুই নম্বর সমীকরণ। একই রকম ভাবে m3 বস্তুটার গতির কথা যদি বিচার করি, m3 এর উপর গতির দিকে একটাই মাত্র বল প্রযুক্ত হচ্ছে r2, আর কোনো বল প্রযুক্ত হয়নি, তাহলে r2 মোট প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। ভর কত,
ভর হচ্ছে m3 আর ত্বরণটা a ধরেছি m3 a। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তিনটে বস্তুর জন্য তিনটে সমীকরণ বেরোলো। এবার এই তিনটে সমীকরণকে সমাধান করে তোমাকে বাকি জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে, এ বার করতে হবে এবং অন্যান্য যেগুলো বলবো সেগুলো বার করতে হবে। প্রথম যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তোমাকে ত্বরণটা বার করতেই হবে, ত্বরণ না বার করলে বাকি জিনিসগুলো ক্যালকুলেশন করা যাবে না। তাই চোখ কান নাক বন্ধ করে প্রথমে ত্বরণটা ক্যালকুলেট করে নেবে, তারপর অন্য কিছু কথা বলা। ত্বরণটা এই তিনটে সমীকরণ থেকে কিভাবে বার করব? এখানে r2 সমান বলেছে, এই r2 টা যদি এখানে বসিয়ে দিই 2 নম্বর সমীকরণ 3 নম্বর থেকে, তাহলে কি পাবো? r1 মাইনাস m3 ইনটু a, r2 মানে m3 ইনটু a সমান m2 ইনটু a। এখান থেকে দেখো r1 পেয়ে যাবো, r1 সমান কত পাবো? এই মাইনাসটা ওইদিকে যাবে প্লাস হয়ে, তাহলে m2 ইনটু a প্লাস m3 ইনটু a। এই r1 টাকে কি, এই r1 টাকে আগের সমীকরণে বসিয়ে দাও, এই সমীকরণে f মাইনাস r1 সমান m1 ইনটু a। তাহলে আগের সমীকরণে যদি বসাই, এখানে ক্যালকুলেশনটা করছি, তাহলে f মাইনাস r1 তো এটা বেরিয়েছে, তাহলে r1 এর জায়গায় m2 ইনটু a প্লাস m3 ইনটু a, এটা সমান কত? m1 ইনটু a, এটা সমান m1 ইনটু a, এই সমীকরণ। এখান থেকে r2 বার করে 2 নম্বর সমীকরণে, 2 নম্বর থেকে r1 বার করে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। এখান থেকে এইগুলোকে একদিকে নিয়ে চলে যাও, দেখো এটা বেরিয়ে যাবে। এই দুটোকে যদি ওই দিকে নিয়ে চলে যায় মাইনাস সাথে প্লাস হয়ে যাবে, এটাকে কমন নিয়ে নাও ডাইরেক্ট, এটাকে কমন নিলে পড়ে থাকবে m1 প্লাস m2 প্লাস m3, একটা স্টেপ জাম্প করলাম, এটা সমান হবে f, তাহলে a সমান হবে f ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস m3। এই হচ্ছে ত্বরণের সমীকরণ। আবার দেখো ত্বরণের সমীকরণটা একই টাইপেরই বেরিয়েছে। কি একই টাইপের কোনটা? না আমাদের সমীকরণ জানা ছিল f a সমান হয় f বাই m, এই টাইপের সমীকরণ। a সমান ত্বরণ, f টা বল, m টা ভর। এখানে এটা কি সিস্টেমের ত্বরণ, f টা কি সিস্টেমের উপর বল, m1 প্লাস m2 প্লাস m3 এটা কি মানে পুরো সিস্টেমটার উপর। তাহলে সমীকরণের টাইপটা একই থাকবে, আগেও তাই বেরিয়েছিল এক নম্বর কেসে। এরপর নেক্সট যে কোশ্চেন গুলো করতে পারে, ত্বরণ তো এটা না থেকে না হয় বেরোলো, নেক্সট যে কোশ্চেন গুলো করতে পারে সেটা হচ্ছে m1 বস্তু m2 এর m1 বস্তু m2 এর উপর কত বল প্রয়োগ করবে। তার মানে r1 টা নির্ণয় করতে হবে, m1 দিয়ে ধাক্কা মেরেছে m2 এর উপর, r1 বল প্রয়োগ করেছে, r1 টা নির্ণয় করতে হবে। r1 টা কিভাবে নির্ণয় করব? আমার ত্বরণ তো বেরিয়ে গেছে এটা, এই এটাকে এই সমীকরণে বসিয়ে দাও, m1 a আর m2 আর m3 a, এখানে a এর মানটা বসিয়ে দিলে r1 বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা r2 টা কিভাবে বেরোবে? যদি কোশ্চেন করে m2 টা m3 এর উপর কত বল প্রয়োগ করেছে, তাহলে r2 ক্যালকুলেট করতে হবে। r2 টা, r2 সমীকরণ তো 3 নম্বর সমীকরণ, a তো বার করলেই ত্বরণটা, a এর মানটা এখানে বসিয়ে দিলে r2 বেরিয়ে যাবে। এইভাবে এটা বার করলে বাকি সমস্ত জিনিসগুলো ক্যালকুলেশন হয়ে যাবে এখান থেকে। এখন যেটা এখন খেয়াল করবে সেটা হচ্ছে, যদি ডাইরেক্ট এত ক্যালকুলেশন অঙ্ক করার সময় হয়তো করার প্রয়োজন পড়বে না, যদি ডাইরেক্ট মনে রাখতে পারো তাহলে, ঠিক আছে। কারণ ডাইরেক্ট মনে রাখার জন্য বলছি, এটা তো আশা করি মনে রাখার কোনো ঝামেলা নেই। ত্বরণ সমান বল বাই ভর, এটা তাহলে সিস্টেমের ত্বরণ তো সমান হবে সিস্টেমের উপর প্রযুক্ত বল ডিভাইড বাই সিস্টেমের বল, সিস্টেমের উপর প্রযুক্ত বল m আর সিস্টেমের মোট ভর হচ্ছে m1 m2 m3। এই ফর্মুলা ব্যবহার করে এটা বেরিয়ে যাবে। এই r1 আর r2 গুলো ক্যালকুলেশন করার সময় এরকম জিনিসটা খেয়াল রাখবে। দেখো এখানে r1 এর যা সমীকরণ বেরিয়েছে, আচ্ছা প্রথমে r2 থেকে আসবে, সহজটা থেকে আসবে। r2 মানে m3 এর উপর প্রযুক্ত বল, তাই তো m2 m3 এর উপর কতটা বল প্রয়োগ করছে। কারণ বলের সমীকরণটা একই, বল সমান ভর গুণিত ত্বরণ। তুমি খেয়াল করবে কোন বলটা আমি বার করতে চাইছি, কোন বলটা বার করতে চাইছি m3 এর উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে।
এখন M3 এর উপর যে বলটা প্রয়োগ হবে সেটা কার ত্বরণের সৃষ্টি করবে, কোন বস্তুটার ত্বরণের সৃষ্টি করবে? শুধুমাত্র M3 একা ত্বরণের সৃষ্টি করবে, গতি তো এইদিকে। তাহলে M3 এর উপর যতটুকুই বল প্রয়োগ হোক না কেন সেটা শুধুমাত্র M3 এর ত্বরণ তৈরি করবে। তাহলে বল সমান ভর গুণিত ত্বরণ, কার ত্বরণ সৃষ্টি হচ্ছে? M3 ত্বরণ সৃষ্টি হচ্ছে, তার মানে ভরের জায়গায় M3, আর ত্বরণ মানে যেটা বার করলে ক্যালকুলেশন করবে ভর গুণিত ত্বরণ, এই সমীকরণ ব্যবহার করে হয়ে যাবে। ত্বরণ তোমাকে ক্যালকুলেশন করতেই হবে যাই বার করতে চাও। M2 এর উপর যদি বল বার করতে চাও তাহলে এরকম ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকেও বের হবে। কিরকম দেখো, M2 এর উপর যদি বলটা বার করতে চাই, M2 এর উপর প্রযুক্ত বল M1 টা M2 এর উপর কতটা বল প্রয়োগ করছে, ধরে নিচ্ছি কিছু একটা বল প্রয়োগ করছে R1, যা ছবিতে আগে ধরা ছিল R1 বল প্রয়োগ করছে। এখন এই R1 বলটা কার উপর ত্বরণ সৃষ্টি করবে, কোন বস্তুটার ত্বরণের সৃষ্টি করবে? M2 এর উপর প্রযুক্ত বলটা। কারণ M2 এই দিকে দেখো দুখানা বস্তু আছে M2 আর M3, তাহলে M2 এর উপর যে বলটা প্রয়োগ হবে সেটা কিন্তু এই দুটোর ত্বরণ সৃষ্টি করবে একসাথে, শুধুমাত্র M2 ত্বরণ সৃষ্টি করবে না। M2 এর উপর যে বলটা প্রয়োগ হচ্ছে সেই বলটা M2 আর M3 এই দুটোকে ঠেলে নিয়ে যাবে। তাহলে বল সমান ভর গুণিত ত্বরণ, এখানে ভর যে প্রযুক্ত বলটা সেটা কার কার উপর কাজ করছে? M2 এর উপর কাজ করছে আর M3 এর উপরও কাজ করছে, দুটো বস্তুর উপর একসাথে কাজ করবে, ত্বরণ সৃষ্টি করবে। তাহলে মোট ভর হচ্ছে M2 M3, ভর গণিত ত্বরণ, ত্বরণ তো এর ধরেছি, এটা তো বার করতে হবে তোমাকে প্রথমে। এইখান থেকে দেখো আর এর সমীকরণ এটাই বেরোবে M2 M3 a, এটাকে যদি কমন না M2 M3 এই দাঁড়াবে। এইভাবে একটু মনে রাখতে পারো যে আমাকে যে বলটা বার করতে বলেছে সেই বলটা দেখতে হবে কার কার মধ্যে ত্বরণের সৃষ্টি করবে, কোন কোন বস্তুটা এফেক্টেড হবে বলটার উপর। R1 বলটার এফেক্টেড হবে কোন কোন বস্তুর উপর? M2 আর M3, সেই অনুসারে সমীকরণটাকে একটু সাজিয়ে নিজের মতো এইভাবে মনে রাখো। এই হচ্ছে কেস 2। কেস 3 তে আসলে কেস 3, কেস 3 টা মোটামুটি একই টাইপের কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এইটা একটা মসৃণ মেঝে, মসৃণ মেঝের উপর দুটো বস্তু নামানো আছে, এই একটা বস্তু আর এই একটা বস্তু। দুটো বস্তু একটা আরেকটাকে টাচ করে নেই কিন্তু দুটোকে একটা সুতো দ্বারা বেঁধে দেওয়া আছে, সুতো বা তার দ্বারা বেঁধে দেওয়া আছে দুটোকে। ঠিক আছে, ধরে নিচ্ছি এর ভরটা M1, এর ভরটা হচ্ছে M2। কি করা হলো না, সুতো দিয়ে বাঁধা আছে, এরপর পুরো সিস্টেমটাকে কোনো একটা দিকে টেনে নিয়ে যাওয়া হলো, হয় এই দিকে টেনে M2 বস্তুটাকে ধরে এই দিকে টানা হলো কিংবা M1 বস্তুটাকে ধরে এই সাইডে টেনে দেওয়া হলো। ঠিক আছে, আপাতত আঁকার সুবিধার জন্য এই সাইডে আছে যে M2 ভরের বস্তুটার উপর F বল প্রয়োগ করে ওই দিকে টানা হলো। ক্যালকুলেশন একই জিনিস করতে হবে, সেটা হচ্ছে পুরো সিস্টেমটার ত্বরণ কত। যদি F বল দ্বারা এদিকে টানি M2 যেমন সামনের দিকে এগিয়ে যাবে সেরকম সুতোটার টান খেয়ে M1 টাও সামনের দিকে এগিয়ে যাবে এবং একই ত্বরণ নিয়ে এগিয়ে যাবে। ঠিক আছে, ধরে নিচ্ছি A যদি A ত্বরণ নিয়ে এগিয়ে যায় এও তাহলে ওই একই A ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। কি নির্ণয় করতে হবে? প্রথম নির্ণয় করতে হবে A সমান কত, ত্বরণটা কত। দ্বিতীয় যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে মাঝখানে যে সুতো দিয়ে বাঁধা আছে M1 আর M2 ভরের বস্তুটা, সেই সুতোর টান যদি আমরা T ধরে নিই তাহলে সুতোর টানটা কত, সুতোর টান T সমান কত। এই দুটো জিনিস নির্ণয় করতে হবে এই জাতীয় প্রবলেমগুলোর ক্ষেত্রে। আসা যাক সলভ কিভাবে করব। সলভ একই রকম ভাবে ওই ফ্রি বডি ডায়াগ্রাম, দুটো বস্তুকে একদম আলাদা আলাদা বিচ্ছিন্ন অবস্থায় ভেবে না। এই হচ্ছে M1 ধরনের বস্তু আর এইখানে
ধরে নিচ্ছি m2 ঘরের বস্তুটা আছে, দুটো আলাদা আলাদা বিচ্ছিন্ন অবস্থাতে ভেবে নিলে কি করা হয়েছে, এখানে m2 ঘরের বস্তুর উপর ডাইরেক্ট একটা বল প্রয়োগ করা হয়েছে F এইদিকে। m2 ঘরের বস্তুটাকে যদি বল প্রয়োগ করা হয় F টানা হয়, তাহলে m2 টানবে সুতোটাকে, m2 যদি ওইদিকে এগিয়ে যায় তাহলে সুতোটাকেও টানবে, সুতোর উপর একটা বল প্রয়োগ করবে, তাহলে m2 টা সুতোর উপর একটা বল প্রয়োগ করছে, তাহলে নিশ্চয়ই সুতোটাও m2 এর উপর একটা বল প্রয়োগ করবে সমান আর বিপরীতমুখী। m2 কে টেনেছে ওইদিকে, m2 টানবে সুতোকে ওইদিকে, তাহলে সুতোটাও m2 কে টানবে পেছনের দিকে সমান আর বিপরীতমুখী একটা বল দ্বারা। এইটাই হচ্ছে সুতোর টান। আগের দিন সুতোর টান বলতে কি বোঝায় ব্যবহার করা বলা হয়েছিল, সুতোর টান কি। তাহলে এই কি বল দ্বারা উল্টো দিকে টানবে, m1 ভরের বস্তুটার কথা যদি বিচার করি কি হবে, কি ঘটনা ঘটবে m1 ভরের বস্তুটার ক্ষেত্রে, m2 টাকে F বল দ্বারা এইদিকে টেনেছে, m2 টানবে সুতোটাকে T বল দ্বারা, সুতোটাকে টানবে, সুতোটা সমান আর বিপরীতমুখী বল দ্বারা টানবে। এখন সুতোটার যে টান সেটা ডাইরেক্ট দিয়ে পড়বে তো m1 এর উপর, তাহলে নিশ্চয়ই m1 এর উপরও ওই T বল এদিকে কাজ করবে, সুতোটা টানছে m1 কে T দ্বারা, তাহলে m1 ও সুতোটাকে টানবে T দ্বারা, সেই বলটা প্রযুক্ত হবে m2 এর উপর। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। আরো কিছু বল কাজ করবে যেগুলো আর আঁকলাম না, কোনটা না m2 ওজনটা নিচের দিকে কাজ করবে, একটা প্রতিক্রিয়া বল থাকবে, এই দুটো ক্যালকুলেশনে কোনো কাজে লাগবে না, তাই এই দুটোকে আর আঁকা হয়নি, চাইলে আঁকতে পারো, অসুবিধা কিছু নেই। গতি কোন দিকে, এই বস্তুটার গতি এই দিকে, ছবিতে যা বলা আছে a ত্বরণ নিয়ে, m1 এর গতি এই দিকে a ত্বরণ নিয়ে। আশা করি টানটা বোঝা গেছে, নাহলে আরেকবার বলছি, F বল দ্বারা এইদিকে টানা হয়েছে m2 টাকে, তাহলে m2 টানবে সুতোটাকে, সুতোটাকে টানবে, সুতোটাকে যদি টানে সুতোটার টানটা ডাইরেক্ট গিয়ে পড়বে m1 এর উপর, তাহলে সুতোটা m1 কে টানবে T বল দ্বারা, সুতোটা যদি m1 কে T বল দ্বারা টানে তাহলে m1 টাও সুতোটাকে এইদিকে টানবে একই বল দ্বারা, এই টানটা গিয়ে পড়বে m2 এর উপর, তো একই সমপরিমাণ বিপরীতমুখী বল। এবার নিউটনের সমীকরণটা ব্যবহার করো, দ্বিতীয় গতিসূত্র m1 এর গতির কথা যদি বিচার করে, এর উপর একটাই মাত্র বল প্রযুক্ত হচ্ছে T, তাহলে T প্রযুক্ত বল সমান বল প্রযুক্ত ভর কত m1 আর ত্বরণ হচ্ছে m1 m2 ভরের বস্তুটার কথা যদি বিচার করো, কত বল প্রযুক্ত হচ্ছে, এখানে দুখানা বল প্রযুক্ত হচ্ছে কিন্তু একটা আরেকটা উল্টো দিকে, যেহেতু গতিটা ওই দিকে সেই গতি অবস্থায় F টা গ্রেটার দ্যান F টা গ্রেটার দ্যান T, T এর থেকে বড়। মোট প্রযুক্ত বল কত, যেহেতু বিপরীতমুখী তাহলে F মাইনাস T বড়টা থেকে ছোটটা বিয়োগ, এই মোট বল কাজ করছে। বল সমান ভর গুণিত ত্বরণ, ভর কত m2 আর ত্বরণ কত m2 এটাকে এক নম্বর সমীকরণ নাম দিতে পারো, এটাকে দুই নম্বর সমীকরণ নাম দিতে পারো। এক আর দুই সমাধান করে প্রথমে এটা বার করো, পুরো সিস্টেমটা ত্বরণগত হবে যেটা বার করতে বলা হয়েছে। কিভাবে না, এই t টা যেটা এক নম্বর সমীকরণে আছে ওটা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দাও, তাহলে f মাইনাস t মানে হচ্ছে m1 a সমান হচ্ছে m2 a, তাহলে f সমান পেয়ে যাবো কত, এটা প্লাস এর দিকে যাবে, এটাকে যদি কমন নাও তাহলে m1 প্লাস m2, তাহলে a সমান f ডিভাইড বাই m1 প্লাস m2। আবারও সেই একই সমীকরণ ফিরে আসছে, সিস্টেমের ত্বরণ সমান সিস্টেমের উপর প্রযুক্ত বল বাই সিস্টেমের ভর, সিস্টেমের ত্বরণ সমান সিস্টেমের উপর প্রযুক্ত বল বাই সিস্টেমের মোট ভর m1 প্লাস m2। এটা বেরিয়ে গেল বাস। এবার সূত্র টান T নির্ণয় করতে বলেছে, T এর তো একটা সমীকরণ অলরেডি পাওয়া গেছে, T সমান m1 a, তাহলে এই যে ত্বরণটা বার করছো 5 7 8 10 কিছু একটা তো বেরোবে, সেটা এখানে বসিয়ে দাও এর জায়গাতে, তাহলে T বেরিয়ে যাবে, সূত্র টান কত T বেরিয়ে যাবে। তাহলে এই দুটো সমীকরণ থেকে a আর t দুটো ক্যালকুলেশন করে নিতে পারো। এই হচ্ছে কেস 3। কেস 4 এরটা প্রবলেমটা আমি এঁকে দিচ্ছি, সলভ তোমরা নিজেরা করবে, ঠিক আছে। কেস 4 এরটা আমি সলভ করব না, তোমরা নিজেরা সলভ করবে বাড়িতে আর আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে ছবি তুলে। কেস 4
কেস 4 কেস 4 টা কেস 3 এর মতই, শুধুমাত্র তিনটে বস্তু আছে। ছবিটা এরকম এঁকে নাও, একটা মেঝে, এই একটা বস্তু, এই একটা বস্তু, আর এই একটা বস্তু, তিনটে বস্তু। এই দুটো বস্তু একটা সূত্র দ্বারা যোগ আছে, এই দুটো বস্তু একটা সূত্র দ্বারা যোগ আছে। এর ভর ধরে নিচ্ছি m1, এর ভর ধরে নিচ্ছি m2, এর ভর ধরে নিচ্ছি m3। কি করা হলো, মেঝেটা মসৃণ মেঝে, যা কন্ডিশনস তো সব একই। m1 টাকে বাইরে থেকে একটা বল F প্রয়োগ করে এইদিকে টানা হলো। যদি টানা হয় তাহলে পুরো সিস্টেমের ত্বরণ, পুরো সিস্টেমের ত্বরণ এর সমান কত, এটা ক্যালকুলেট করতে হবে। আরেকটা ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে m1 আর m2 এই দুটোর মাঝে যে সূত্রটা আছে, এই সূত্রর টার্মটা ধরে নিচ্ছি, আচ্ছা t1 ধরে নিচ্ছি। তাহলে t1 সমান কত, এটা ক্যালকুলেট করতে হবে। আর m2 আর m3 এর মাঝে যে সূত্রটা আছে, এই সূত্রর টার্ম হচ্ছে t2, এই t2 সমান কত, এইটাও ক্যালকুলেশন করতে হবে। এই